হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার রাইটিং মাস্টার ক্লাস। থ্যাংক ইউ মেহরান ভাই, খুব সুন্দর করে রিডিং মডিউলটা এক্সপ্লেন করার জন্য। নাও মুভিং অন টু আওয়ার রাইটিং মডিউল। এখন আনলাইক আদার থ্রি মডিউল, রাইটিং মডিউলটার একটা ঝামেলা হচ্ছে এই মডিউলে নাম্বার ওঠানো অর্থাৎ ভালো ব্যান্ড পাওয়াটা একটু ডিফিকাল্ট ইন সেন্সে আপনি একটু যদি গুগল করেন, যে কোনো সার্ভে রিপোর্ট দেখেন যে কি পরিমাণ মানুষ যে অন্য অন্য মডিউলে ভালো করে রাইটিংয়ে কেমন করে, তাহলে ধারণাটা ক্লিয়ার পেয়ে যাবেন। ফর এক্সাম্পল, যে আপনার যেই ইয়েগুলো আছে, সার্ভে রিপোর্টগুলো আছে অনলাইনে, আইএলটিএস নেটিভ স্পিকারদের, নন নেটিভ স্পিকারদের, ইউরোপিয়ানদের, তো সবগুলোতে দেখবেন যে লিসনিং অ্যাভারেজ সবচেয়ে বেশি। লিসনিংয়ের ব্যান্ড যেখানে ইভেন নেটিভদের স্পিকিংয়ের অ্যাভারেজ ব্যান্ডই 8-এর কাছাকাছি, নন নেটিভদের 6.5-এর কাছাকাছি বা 6.5 প্লাসও আছে। সেক্ষেত্রে রাইটিংয়ে যে দেখবেন এটার অ্যাভারেজটা 5-এর নিচে নন নেটিভদের জন্য, আর নেটিভদের জন্য বেয়ারলি 6.5-এর কাছাকাছি। অর্থাৎ অন্যান্য যে মডিউলগুলোতে যত ইজিলি ব্যান্ড পাওয়া যায়, একটা ভালো ব্যান্ড পাওয়া যায়, রাইটিংয়ে অন দি আদার হ্যান্ড বেশ ডিফিকাল্ট এই কাজটা। আজকে আমরা জাস্ট এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব যে কেন অন্য মডিউলে আমরা এত সহজে ভালো করতে পারি কিন্তু রাইটিংয়ে কেন আমরা আটকে যাই, এই জিনিসটা নিয়ে আজকে আমরা মেনলি কাজ করব। ওকে, সো প্রথমেই রাইটিং মডিউল সম্পর্কে বেসিক কিছু কথাবার্তা বলবো, একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, যে যাতে রাইটিং মডিউলটা কি, একদম যারা নতুন আছেন আইএলটিএসে বা রাইটিং মডিউল সম্পর্কে জানেন না, একদমই নতুন যারা, তাদের উদ্দেশ্যে একটা রাইটিংয়ের ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের একটু ধারণাটা হয় যে রাইটিং আসলে কি করতে হয় না করতে হয়, কতগুলি টাস্ক আছে না আছে, এই বিষয়গুলো। প্রথমেই রাইটিং মডিউলটা সম্পর্কে বেসিক যেটা, সেটা হচ্ছে এখানে দুইটা টাস্ক থাকে। নাম্বার 1, টাস্ক ওয়ানটা আবার একাডেমিক এবং জিটি যে ক্যান্ডিডেট থাকে তাদের জন্য ডিফারেন্ট থাকে। যারা একাডেমিক তাদের জন্য টাস্ক ওয়ানে একটা রিপোর্ট লিখতে হয়। কেমন রিপোর্ট? বার চার্ট হয়তো দেওয়া থাকলো, বা লাইন চার্ট দেওয়া থাকলো, বা একটা ম্যাপ দেওয়া থাকলো। এই ম্যাপটা বা এই লাইন চার্ট, বার চার্ট বা এই ধরনের চার্ট বা ডায়াগ্রাম দেখে আপনি কি বুঝতে পারছেন সেটাকে সামারাইজ করে মানুষের কাছে দেখাইতে হবে। অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে যে ছবিটা আমি দেখতে পাচ্ছি, এই ছবিটাকে আমি এমনভাবে লিখব যাতে যে রিডার থাকবে তার সামনে যদি ছবি নাও থাকে, তাও যেন আমার লেখা পড়ে এই ছবিটা সে ইমাজিন করতে পারে। আমি আবার রিপিট করি, অর্থাৎ আমাকে এমন একটা কাজ করতে হবে, মানে লেখাটা এমনভাবে লিখতে হবে যেন ওই রিপোর্টে, মানে আপনার যে ছবিটা ডায়াগ্রামে দেওয়া ছিল, কোয়েশ্চেনে দেওয়া ছিল যে ডায়াগ্রাম বা যে চার্টটা, সেইটার টোটাল জিসটাকে আমার উঠে আনতে হবে এবং ওইটাকে মেকশিওর করতে হবে যেন রিডার ওইটা দেখে, মানে পড়ে ক্লিয়ারলি বুঝতে পারে যে ওখানে কেমন চার্ট ছিল এবং চার্টে আমাদেরকে কি করতে বলা হয়েছিল বা কি হয়েছে, কি ঘটনা ওই সময়ের মধ্যেই চার্টে ব্যাখ্যা করা আছে। অর্থাৎ ছবি এবং লেখা যেন এক্স্যাক্ট সেম হয়, ছবি দেখেও আমরা যেটা বুঝতে পারি, লেখা পড়েও যেন আমরা সেই কথাটাই বুঝতে পারি। এইটা হচ্ছে চার্ট ওয়ানে বা টাস্ক ওয়ানের কাজ আমাদেরকে। আচ্ছা, এটা তো গেলে একাডেমিকদের জন্য। জিটিদের জন্য কি করতে হবে? জিটিদের কাজটা আরও সহজ। জিটিদের কাজটা হচ্ছে, সেক্ষেত্রে শুধু একটা লেটার লিখতে হবে। লেটার তো আমরা ছোটোবেলা থেকে লিখে আসতেছি না, যে বন্ধুর কাছে পত্র, বাবার কাছে পত্র, বাংলা ইংলিশ সব ফর্মেই আমরা লেটার লিখে আসছি। এক্স্যাক্ট ওই একটা লেটার লিখতে হবে। এখন লেটারের আবার বিষয় আছে যে কোনোটা ফর্মাল লেটার হতে পারে, সেমি ফর্মাল হতে পারে, আবার ইনফর্মালও হতে পারে। তো এখন আপনার কোয়েশ্চেনে বোঝা যাবে, কোয়েশ্চেনটা পড়লে, যে কার উদ্দেশ্যে লেটারটা লিখতে হচ্ছে। এখন আপনার বসের কাছে আপনি লেটার লিখছেন, সেই ক্ষেত্রেও তো আপনি সেই লেটারটাতে ক্যাজুয়ালি লিখতে পারেন না, ইনফর্মাল লিখতে পারবেন না, তাই না? তাহলে ওইটাকে আপনাকে ফর্মাল, একদম অ্যাপ্রোপ্রিয়েট ফর্মাল মেথড ফলো করতে হবে। যদি মনে করেন যে আপনার ইমিডিয়েট বস বা আপনার কোনো কলিগের কাছে দিচ্ছেন, তখন সেমি ফর্মালে আপনি লেটার লিখতে পারছেন। ইন টার্মস অফ ইউর ফ্রেন্ডস অর ফ্যামিলি, তখন আপনি ইনফর্মালে চলে গেলেন। সো এই ক্ষেত্রে আসলে কাকে লেটারটা লেখা হচ্ছে এবং সেই লেটারের কন্টেন্ট কী, সেটা বুঝে আমাদের টোনটাকে কনসিস্টেন্ট রাখতে হবে। এবং এখানে কিছু বিষয় আসে তো অবশ্যই আছে, ফরম্যাট আছে, তো সেগুলো নিয়ে আমরা অন্য একটা সময় আলোচনা করব, কারণ আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক কথা বলে ফেলতে হবে এখন। আচ্ছা, তাহলে আমরা মুভিং অন টু টাস্ক 2 এখন।
টাস্ক 2-তে যদি আমরা চিন্তা করি টাস্ক 2 এর কোশ্চেনগুলো কেমন আসে এটা বুঝতে একটু ব্যাকে যেতে হবে। আমরা যখন স্কুলে পড়তাম, বাংলা মিডিয়ামদের কথা বলছি, যখন আমরা স্কুলে পড়তাম তখন আমাদের বাংলা যে বইটা ছিল, বইটাতে দুইটা পার্ট ছিল, একটা ছিল গদ্য আর একটা ছিল পদ্য, রাইট? এখন গদ্য যে পার্টটা ছিল সেখানে দুইটা পার্ট ছিল গদ্যের মধ্যে, একটা ছিল গল্প আর একটা ছিল প্রবন্ধ। এখন যে প্রবন্ধর পার্টটার কথা মনে করার চেষ্টা করি, প্রবন্ধ কেমন ছিল? ওই যে ইয়েরা যেমন লিখতেন, প্রমোদ চৌধুরী, বেগম রোকেয়া যে ধরনের লেখা লিখতেন, অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পড়তে কেমন লাগতো? খুবই বোরিং লাগতো। আই নো এখন এই জিনিসটা গুরুত্ব বুঝি আমরা, কিন্তু তখন বুঝতাম না। তখন বুঝতাম খুবই বোরিং একটা লেখা, মানে কোনো নায়ক নায়িকা নেই, কোনো ক্লাইম্যাক্স নেই, কোনো সাসপেন্স নেই, কোনো গল্পের জোর নাই ওভাবে করে যে গল্পটা পড়ে খুব মজা লাগছে, এমন কিছু নাই। বিষয়টা কেমন ছিল? একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যার আদ্যপান্ত আলোচনা করা, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আপনি এগ্রি করছেন কি না, অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী, এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলা হতো। এই রাইটিং টাস্ক 2-তে এক্স্যাক্ট একটা আপনাকে এটাকে ওই রকম ফরম্যাটে একটা এসে লিখতে হবে, যে এসেটাকে বলা হয় ডিসকার্সিভ এসে। ডিসকার্সিভ এসের কাজ হচ্ছে আপনি ওই একটা সমস্যা আপনাকে দেওয়া হবে, হয়তো বলা হবে একটা স্টেটমেন্ট দিয়ে বলা হলো যে আপনি স্টেটমেন্টের সাথে এগ্রি করছেন নাকি ডিসএগ্রি করছেন। আবার এমনও বলা হলো একটা জায়গায় দুইটা স্টেটমেন্ট দিয়ে বললো যে এই স্টেটমেন্ট দুইটার মধ্যে কোনটা ভালো, আপনি দুইটা আলোচনা করবেন, করে বলবেন যে কোনটা ভালো। আবার এমন হতে পারে যে আপনাকে একটা স্টেটমেন্ট দিয়ে বললো এটার ভালো মন্দ দিক আলোচনা করতে। তো বিভিন্নভাবে কোয়েশ্চেনটা আপনার সামনে আসতে পারে। তো যেটা আমাদের করতে হবে ওইটার উপরে একটা ডিসকার্সিভ এসে লিখতে হবে। আচ্ছা, এখন ডিসকার্সিভ এসের ফরম্যাট বা কীভাবে কী লিখবো সেটা নিয়ে আর একটু পরে আলোচনা করছি আমরা। আগে বেসিকটা একটু ক্লিয়ার করে যাই আমরা। টাস্ক 1-এর ব্যাপারে আরেকটু কিছু কথা বলবো, একদম জেনারেল। সেটা হচ্ছে কতক্ষণ সময় লাগে। টোটাল এক্সামটাতে আপনাকে দেওয়া হয় 1 আওয়ার টাইম। এই 1 আওয়ার টাইমের মধ্যে আপনাকে রিকমেন্ডেশন দেওয়া হয়, যারা কোশ্চেন তৈরি করেছে, যে ক্যামব্রিজ ইউনিভার্সিটির যে টেস্ট রাইটার আছেন, এই টেস্ট রাইটাররা একটা কোয়েশ্চেন আপনাকে একটা রেকমেন্ডেশন দেয়। রেকমেন্ডেশনটা কি? সেটা হচ্ছে আপনি টাস্ক 1-এর জন্য 20 মিনিটস স্পেন্ড করবেন আর টাস্ক 2-এর জন্য 40 মিনিটস স্পেন্ড করবেন। কেন এই কথাটা বলে? কারণ হচ্ছে টাস্ক 1-এ আপনার টোটাল যে মার্কসটা থাকবে, অর্থাৎ ব্যান্ড 9, যে আপনি 0 to 9 যে আপনাকে মার্কিং করা হয় ব্যান্ড এইটার ওপরে, এই ব্যান্ডের 1/3 মার্ক ক্যারি করে হচ্ছে টাস্ক 1। আবারও বলছি, 1/3 ক্যারি করে, অর্থাৎ 33% মার্ক ক্যারি করে হচ্ছে টাস্ক 1, আর 2/3 অর্থাৎ 66% মার্ক ক্যারি করা হচ্ছে টাস্ক 2। অর্থাৎ বুঝতে পারছেন যে এমফেসাইজটা টাস্ক 1-এর চাইতে টাস্ক 2-তে ডাবল। এমফেসাইজ ডাবল, কীভাবে ডাবল? কারণ প্রথমত টাস্ক 1-এ আপনাকে লিখতে একটা লেটার, যেখানে আপনার ওয়ার্ড রেকমেন্ডেশন হচ্ছে 150, অর্থাৎ 150টা ওয়ার্ড লিখলে এনাফ। এর বেশি লিখতে পারেন, সমস্যা নেই, কিন্তু এর কমে লেখা যাবে না। অর্থাৎ মিনিমাম ওয়ার্ড লিমিট 150। টাইম দেওয়া হচ্ছে 20 মিনিট। আর টাস্ক 2-তে অন দি আদার হ্যান্ড দেওয়া হচ্ছে 40 মিনিটস টাইম, এবং সেখানে আপনাকে লিখতে হবে অ্যারাউন্ড 250 ওয়ার্ডস, নো লেস দেন 250 ওয়ার্ডস। 250 ওয়ার্ডসের নিচে লিখতে পারবেন না, ওপরে লিখলে খুব একটা সমস্যা নেই। তো বিষয়টা হচ্ছে যে এই যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, এখানে 150 ওয়ার্ডসের রেকমেন্ডেশন, ওখানে 250 ওয়ার্ডসের রেকমেন্ডেশন। তো এইটার জন্যই এইখান থেকে ওখানকার এমফেসাইজটা ডাবল। এবং এইখানে একটা রিপোর্ট লিখতে হয়, যেটার জন্য আপনাকে ছবি দেওয়া হচ্ছে দেখে লেখার মতন। আর ওখানে কোনো রিপোর্ট না, ওখানে একটা কমপ্লিট একটা কোয়েশ্চেন থেকে কমপ্লিট জিনিসটা ফ্রম স্ক্র্যাচ আপনাকে তৈরি করতে হয়। সো এইটার এমফেসাইজটা এই জন্যই বেশি, এবং এটার পরিশ্রমটা এই কারণেই বেশি। আচ্ছা, তাহলে আমরা টাইম লিমিটের যে বিষয়টা বললাম, যে আমরা 20 মিনিটস অ্যান্ড 40 মিনিটস, এখন এমন না বিষয়টা যে 20 মিনিটস হয়ে গেছে এক্সামিনার আপনার খাতা নিয়ে চলে যাবে, যে আপনার তো টাস্ক 1-এর লাগে টাইম শেষ, খাতা দিয়ে দেন। ইটস নট লাইক দ্যাট। এই 1 আওয়ার যে টাইমটা, এই টাইমটা আপনাকে টোটাল দেওয়া হবে 2টা টাস্ক লেখার জন্য। এবার আপনি ভাগ করবেন যে টাস্ক 1-এ আপনি কতটুকু টাইম নেবেন, টাস্ক 2-তে আপনি কতটুকু টাইম নেবেন। এখন আমরা ক্যান্ডিডেটরা যেটা ভুল করি সেটা হচ্ছে টাস্ক 1-এ বেশি সময় নিয়ে ফেলি। আমরা মনে করি যে শুরু করি, টাস্ক 1টা ভালো করে সুন্দর করে লেখা শুরু করব। তো যেহেতু প্রথমে শুরু করছি, বেশি থাকে, লেখার প্রতি আগ্রহ বেশি থাকে,
আমরা বেশি ফোকাস থাকি, বেশি ইন্টারেস্টেড থাকি লেখার জন্য। তো এটাকে সুন্দর করে লিখতে লিখতে প্রায় 150 ওয়ার্ডসের জায়গায় অনেক সময় দেখা যায় 250 ওয়ার্ডসও লিখে ফেলে অনেকে, বা 200-300 ওয়ার্ড লিখে ফেলছে। তো যেটা হয় টাইম কিল হয়ে যায় মারাত্মকভাবে। আপনার টাস্ক 1 যদি আপনি 20 মিনিটে শেষ করতে না পারেন তাহলে ধরে নিতে হবে আপনি বড়সড় বিপদে পড়তে যাচ্ছেন। তার কারণ টাস্ক 2 40 মিনিটস, টাস্ক 2তে দেওয়া মানে 250 ওয়ার্ডের জন্য 40 মিনিটস মনে হয় অনেক সময়, যে 40 মিনিটস 250 ওয়ার্ড লেখা কেন, 10 মিনিটস 250 ওয়ার্ড লেখা যায়। যদি টপিকটা কমন থাকে, আপনার অ্যাবাউট ইউর সেলফ লিখতে বললে আপনার 250 কেন 500 ওয়ার্ডও আপনি 1000 ওয়ার্ড আপনি 40 মিনিটে লিখে ফেলতে পারবেন হয়তোবা। কিন্তু যেই টপিকগুলো আপনাকে দেওয়া হবে দোজ টপিকস আর নট ভেরি কমন টপিকস, বা এই টপিকগুলো এমন না যে আমরা ছোটোবেলা থেকে যেরকম টপিক পড়ে বড় হয়েছি, ট্রাফিক জ্যাম, এয়ার পলিউশন, এমন কিছু না। এখানে বেশ ডিটেলসে কোয়েশ্চেনটা থাকবে, সেটাকে অ্যান্সার করার জন্য বেশ ভাবনা চিন্তার প্রয়োজন আছে। সো ওই ভাবনা চিন্তা করার টাইম আপনি পাবেন না যদি আপনি টাস্ক 1-এ বেশি সময় নষ্ট করে ফেলেন। এই জন্য এক্সামিনাররা যেই টাইম রেকমেন্ডেশনটা দিয়ে থাকেন এটা খুব আইডিয়াল একটা টাইম, যে টাস্ক 1-এ 20, টাস্ক 2-তে 40 মিনিটস লেখার জন্য। আমরা চেষ্টা করব এই আইডিয়াল টাইম ফরম্যাটটাকে ফলো করার জন্য, যে প্রথমে 20 মিনিটসে 1/3 টাইমে টাস্ক 1 লিখে ফেলবো, এরপরে বাকি টাইমটাতে টাস্ক 2 নিয়ে আলাপ করব। তাহলে মোটামুটি আমরা কোয়েশ্চেন সম্পর্কে একটা ধারণা পেলাম যে পরীক্ষাটা কীরকম হবে। পরীক্ষাটা হবে 3টা মডিউলের পরীক্ষা একদিনে হয়, অর্থাৎ লিসনিং, রিডিং, রাইটিং একই দিনে পরীক্ষা হয়, এবং স্পিকিংটা অন্য একটা দিনে হয়। তাহলে আমাদের রাইটিং যে পরীক্ষাটা হবে সেটা হবে কত নম্বরে? 3rd সিকোয়েন্সে, সিরিয়ালটা থাকবে 3 নম্বরে, অর্থাৎ প্রথমে আপনার লিসনিং পরীক্ষাটা হয়ে যাবে, এরপরে রিডিং পরীক্ষা হবে, এরপরে এসে আপনার শেষে এসে রাইটিং পরীক্ষাটা হবে। আচ্ছা, তাহলে একটা তো মেন্টাল স্ট্রেস থাকবে রাইটিংয়ের জন্য, একটা বড় চ্যালেঞ্জ, যেহেতু অন্য 2টা পরীক্ষা দেওয়ার পর রাইটিং দিতে হচ্ছে, একটা মেন্টাল স্ট্রেস। সো স্ট্রেসের সাথে আমাদের কোপ আপ করা শিখতে হবে। আবার টোটাল এক্সামটা হবে মোটামুটি 2.5 আওয়ারের, সেখানে লাস্ট 1 আওয়ার হচ্ছে রাইটিং। সো 1 আওয়ার টানা লিখতে হবে, সেটার একটা প্রিপারেশান নিতে হবে, যে 1 ঘন্টা টানা লেখার প্র্যাকটিস, এটার একটা আমাদের প্রিপারেশান রাখতে হবে মাথায়। এবং আমাদেরকে মডিউলটা সম্পর্কে আজকে যেরকম স্বচ্ছ একটা ধারণা পেলাম, এটার ভিত্তিতে আরও অ্যাডভান্স অনেক কিছু জানতে হবে। তো আজকে যা যা ধারণা পেলাম ওভারভিউটা আরেকবার একটু শেয়ার করব আপনাদের সাথে, একটা রিভিউ করার মতন। প্রথমত রাইটিং মডিউলটা 1 আওয়ারের একটা মডিউল, এবং এখানে 2টা টাস্ক থাকে। প্রথম টাস্কে আপনাকে একটা রিপোর্ট লিখতে হয় যদি আপনি একাডেমিকের হন, আর যদি আপনি জিটির ক্যান্ডিডেট হন তাহলে প্রথম টাস্কে আপনাকে একটা লেটার লিখতে হবে। আচ্ছা, সময় পাবেন আপনি 20 মিনিট, এবং লিখতে হবে আপনাকে অ্যারাউন্ড 150 ওয়ার্ডস, নো লেস দেন 150 ওয়ার্ডস। ওকে, আচ্ছা, এটা গেল টাস্ক 1। টাস্ক 2তে এসে আপনাকে একটা ডিসকার্সিভ এসে লিখতে হবে, সময় পাবেন আপনি 40 মিনিটস, এবং টোটাল এই জিনিসটার জন্য আপনাকে লিখতে হবে অ্যারাউন্ড 250 ওয়ার্ডস, নো লেস দেন 250 ওয়ার্ডস। বেশি যাইতে পারেন, বাট খুব বেশি যাওয়ার দরকার নেই। তাহলে এই ছিল মোটামুটি আমাদের টাস্ক 1 এবং টাস্ক 2 এর ওভারভিউ, অর্থাৎ টোটাল মডিউলের আমাদের একটা ওভারভিউ আমরা আজকে জানতে পারলাম।